চলতি মাসেই দেশে 9 বার ভূকম্পন, বাড়ছে বড় বিপদের শঙ্কা। জাতীয় সঙ্গীত লিখতে না পারায় সব চাকরি প্রার্থী বাদ। নিজেই ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করলেন যশোর 4 আসনের এমপি গোলাম রসুল। টিউলিপকে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ। গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান। নারীদের বিপিএলে ভারতীয় ক্রিকেটারদের অংশগ্রহণের সুযোগ রয়েছে। রুশ নারীদের সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। চলতি ফেব্রুয়ারি মাস জুড়েই বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে অস্বাভাবিক হারে ভূকম্পন অনুভূত হচ্ছে। মাত্র 26 দিনের ব্যবধানে দেশের বিভিন্ন প্রান্তে অন্তত 9 বার মৃদু ও মাঝারি মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে দেশ। সর্বশেষ আজ বৃহস্পতিবার দুপুরে রিক্টার স্কেলে 3.7 মাত্রার একটি ভূকম্প অনুভূত হয়। ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্রের তথ্য অনুযায়ী এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের সিকিম রাজ্য, বাংলাদেশের সীমান্তের কাছাকাছি এলাকায়। এর আগের দিন বুধবার রাতে 5.1 মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়, যার কেন্দ্র ছিল মিয়ানমারের সাংঘাই অঞ্চলের মনিওয়া শহরের উত্তরাংশে। চলতি মাসের শুরু থেকেই একের পর এক ভূমিকম্প দেশের মানচিত্রে উদ্বেগজনক চিত্র তৈরি করেছে। 1 ফেব্রুয়ারি সিলেট অঞ্চলে কম্পনের মাধ্যমে শুরু হয় এই ধারাবাহিকতা। এরপর মায়ানমার, সাতক্ষীরা, সিলেট ও সুনামগঞ্জ সহ বিভিন্ন এলাকায় একাধিকবার ভূমিকম্প অনুভূত হয়। যদিও এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি, তবে ঘন ঘন ভূমিকম্পনে জনমনে আতঙ্ক বাড়ছে। বিশেষজ্ঞদের উদ্বেগের বড় কারণ হলো সাম্প্রতিক সময়ে ভূমিকম্পের উৎপত্তিস্থল দেশের ভেতরেই শনাক্ত হচ্ছে। নরসিংদী, সাভার ও রাজধানীর বিভিন্ন এলাকা এখন এপিসেন্টারে পরিণত হওয়ায় বাংলাদেশের অভ্যন্তরীণ টেকটনিক প্লেট সক্রিয় হয়ে ওঠার ইঙ্গিত মিলছে। ভূতত্ত্ববিদরা বলছেন, দীর্ঘদিন বড় শক্তি মুক্ত না হলে তা ভয়াবহ ভূমিকম্পের ঝুঁকি বাড়ায়। পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় জাতীয় সঙ্গীত শুদ্ধভাবে লিখতে না পারায় গ্রাম পুলিশ নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়া 38 জন প্রার্থীর কেউই উত্তীর্ণ হতে পারেননি। বুধবার উপজেলা পরিষদ হলরুমে এই নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। তিরনহাট, তেঁতুলিয়া, শালবাহান ও দেবনগর ইউনিয়ন পরিষদের 5টি মহল্লাদার পদে নিয়োগের জন্য মোট 38 জন আবেদন করেন। পরীক্ষার শুরুতে প্রার্থীদের শারীরিক যোগ্যতা যাচাই করা হয়। পরে মেধা যাচাইয়ের অংশ হিসেবে সবাইকে 15 মিনিট সময় দিয়ে জাতীয় সঙ্গীত লিখতে বলা হয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে কেউই সম্পূর্ণ ও শুদ্ধভাবে জাতীয় সঙ্গীত লিখতে সক্ষম হননি। ফলে কাউকেই উত্তীর্ণ ঘোষণা করা হয়নি। নিয়োগ পরীক্ষায় পাশ করেননি কেউই, এমন ঘটনা এটিই প্রথম। আর এ খবর ছড়িয়ে পড়ায় সমালোচনা শুরু হয়েছে এলাকায়। তবে স্থানীয় সচেতন মহল বলছে, গ্রাম পুলিশের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে নিয়োজিত ব্যক্তিদের ন্যূনতম শিক্ষাগত ও সাধারণ জ্ঞানের মান নিশ্চিত করা প্রয়োজন। অন্যদিকে মেধার ভিত্তিতে নিয়োগ কার্যক্রম পরিচালনা করায় প্রশংসায় ভাসছেন দায়িত্বপ্রাপ্তরা। এছাড়া প্রার্থীরা উত্তীর্ণ না হওয়ায় পরবর্তীতে নিয়োগ কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানানো হয়েছে। যশোর 4 আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও যশোর জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক গোলাম রসুল নোয়াপাড়া পৌরসভার বিভিন্ন স্থানে ঝাড়ু হাতে পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান চালিয়েছেন। আজ সকালে যশোর খুলনা মহাসড়ক এলাকার নোয়াপাড়া হাইওয়ে থানার সামনে থেকে এই কর্মসূচি শুরু হয়ে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রাঙ্গণে এসে শেষ হয়। এ সময় এমপি গোলাম রসুল বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক ঘোষিত দেশব্যাপী বিভিন্ন বাজারে পরিষ্কার পরিচ্ছন্নতার যে অভিযান চলছে, তারই অংশ হিসেবে নোয়াপাড়া পৌরসভায় সকাল থেকে পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযানে 9টি ওয়ার্ডে কর্মীরা কাজ করছে। তিনি মশা নিধনের জন্য পৌর প্রশাসককে অভিযান চালানোর আহ্বান জানান। এছাড়া তিনি আরও বলেন, চাঁদাবাজি ও অপরাধমুক্ত পরিবেশ গড়ে তুলতে সামাজিক আন্দোলনের বিকল্প নেই। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে অন্যায় প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান জানান গোলাম রসুল।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ও শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিকীকে গ্রেফতার করতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ দিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। গাইবান্ধা জেলা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান চালানো হয়েছে। আজ সকালে এই পরিচ্ছন্ন অভিযান চালানো হয়। এতে অংশ নেন গাইবান্ধা 2 সদর আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল করিম। হাসপাতালের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন ও রোগী বান্ধব রাখতে এই উদ্যোগ নেওয়া হয়। এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, বারান্দা ও বহির্বিভাগ ঘুরে দেখেন এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পরিদর্শনকালে রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন সংসদ সদস্য। তিনি বলেন, শুধু কর্তৃপক্ষের নয়, সবার সম্মিলিত প্রচেষ্টায় হাসপাতালের পরিবেশ সুন্দর রাখা সম্ভব। নিয়মিত তদারকি ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে সেবার মান আরও উন্নত করা হবে বলে আশ্বাস দেন তিনি। এ সময় হাসপাতালের তত্ত্বাবধায়ক, চিকিৎসক, নার্স, কর্মচারী ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রথমবারের মতো নারীদের বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আগামী 4 থেকে 14 এপ্রিল অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। আর খেলোয়াড়দের ড্রাফট হওয়ার কথা 14 মার্চ। 3টি দল নিয়ে শুরু হতে যাওয়া এই প্রতিযোগিতার ভেন্যু হিসেবে রাখা হয়েছে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এবং চট্টগ্রামের শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম। টুর্নামেন্টকে আকর্ষণীয় করতে বিদেশি ক্রিকেটার অন্তর্ভুক্তির পরিকল্পনা করছে বোর্ড। নারী বিভাগের চেয়ারম্যান রুবাবা দৌলা জানিয়েছেন, নির্দিষ্ট কোনো দেশের জন্য আলাদা কোনো বিধিনিষেধ থাকছে না। যে দল যেসব বিদেশি ক্রিকেটারদের নিতে আগ্রহী হবে তারা সরাসরি যোগাযোগ করে চুক্তি সম্পন্ন করতে পারবে। ইতোমধ্যেই কয়েকজন আন্তর্জাতিক তারকা এই লিগে খেলার আগ্রহ দেখিয়েছেন বলেও জানান তিনি। জেফরি অ্যাপস্টিনের গোপন বিচারিক ফাইল জনসম্মুখে আসার পর বিশ্বজুড়ে প্রভাবশালী ব্যক্তিদের মাঝে যে চরম অস্বস্তি তৈরি হয়েছিল তা এবার নতুন এক মোড় নিয়েছে। এই তালিকায় থাকা অন্যতম বড় নাম মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস নিজেই এবার মুখ খুলেছেন। গেটস ফাউন্ডেশনের কর্মীদের সঙ্গে এক অভ্যন্তরীণ টাউন হল সভায় স্বীকার করেন তার সঙ্গে 2 জন রুশ নারীর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। বিষয়টি নিয়ে ওয়াল স্ট্রিট জার্নালে প্রতিবেদন প্রকাশের পর তিনি নিজের ভুল স্বীকার করে সংশ্লিষ্ট সবার কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। বিল গেটস জানিয়েছেন, ওই 2 রুশ নারীর সঙ্গে তার যে সম্পর্ক ছিল তা পরবর্তীতে কুখ্যাত অর্থদাতা জেফরি অ্যাপস্টিন জেনে গিয়েছিলেন। তবে ওই নারীরা অ্যাপস্টিনের পাচারের শিকার বা কোনোভাবে তার দ্বারা নির্যাতিত ছিলেন না। গত মঙ্গলবার রয়টার্সকে দেওয়া এক লিখিত বিবৃতিতে গেটস ফাউন্ডেশনের একজন মুখপাত্র এই স্বীকারোক্তির তথ্যতা নিশ্চিত করেছেন। এপস্টিনের মতো একজন দণ্ডিত অপরাধীর সঙ্গে নিজের অতীত কর্মকাণ্ডের পূর্ণ দায়ভার কাঁধে নিয়ে গেটস ওই সভায় অত্যন্ত আবেগপ্রবণ হয়ে পড়েন বলে বিবৃতিতে জানানো হয়। দর্শক, এই ছিল দুপুরের আয়োজন। সন্ধ্যার খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।